বাবা যার সাথে আমার বিয়ে দিয়েছেন সেই লোকটা নাকি আমার চেয়ে ২১ বছরের বড়। আগের ঘরের বুবাচ্চা সবই আছে। আমি কিছু জানতাম না। জানার পর আর সহ্য করতে পারলাম না। তাই বাসর ঘরে পানির গ্লাসে ৩টা ঘুমের ওষুধ মিশিয়ে আমি পালিয়ে এলাম। আমাকে একটু থাকতে দেবে তোমরা? অষ্টাদশী সাজের এহেন কথা শুনে চমকে উঠল তার বান্ধবী অদিতি ও অদিতির মা। রুমা বেগম বললেন, এত অল্প বয়সে কেন বিয়ে দিলেন তোর বাবা? তারা তো এমন নন। সাজ চোখমুখ কুঁচকে বলল, জানি না কিছু। বিয়ে দেওয়ার তো কথা ছিল না। মেয়ে মানুষ ঘরে থাকলে সম্বন্ধ আসেই। তবে এর আগে আব্বা কোনোদিন সেই বিয়ের কথাগুলো আমার কান অবধি আসতে দেননি। এবার কি যে হল? আমার অনুমতি অবধি নেওয়া হল না। হুট করেই দেখলাম বাড়িতে অনেক মেহমান এলো। আম্মা আমার রুমে এসে বলল শাড়ি পরতে। একটু অবাক হলাম। তারপর কিভাবে যেন বিয়ে হয়ে গেল। জানো আন্টি, আমাকে কবুল অবধি বলতে বলা হয়নি। গিয়ে অবাক হয়ে অদিতি বলল, তাহলে কিভাবে কি? সাজ ঠোঁট উল্টালো। আমি যে কিছুই বুঝতে পারছিলাম না, তা বললে ভুল হবে। আমার যে বিয়ে হতে যাচ্ছে বুঝেছি। কিন্তু হুট করেই হওয়ায় কেমন থম মেরে বসেছিলাম। এর মধ্যে আমাকে কি জিজ্ঞেস করা হলো না বুঝেই হ্যাঁ বলে দিয়েছি। তারপর দোয়াদ্রুত পড়া হলো। আর তার কিছুক্ষণ পর সাহস করে আম্মাকে বললাম, বিয়েটা কি আমার আসলেই হচ্ছে? আম্মা বলল, হয়ে গেছে। কি আশ্চর্য! আহাম্মক হয়ে গেলাম গু। অদিতি জানতে চাইল, তারপর কি হলো? সাজ গায়ের ভারী শাড়িটা একটু সামলে নিয়ে বলল, আর জিজ্ঞেস করিস না অদি। আমি এখনও ট্রমা থেকে বের হতে পারিনি। বাকিটা পরে বলবো। আমাকে একটু পানি দিবি? অদিতি পানির গ্লাস এগিয়ে দিল। সাজ পুরোটা একবারে খেল। মনের অশান্তি চোখে মুখে ফুটে থাকা বিস্ময়ের সাথে পেরে উঠছে না। রুমা সাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। এক হাতে আগলে নিয়ে বললেন, কয়টা দিন তোকে দেখি নাই আর এত কিছু হয়ে গেল। আল্লাহ আমার আম্মুটাকে ধৈর্য দিক। তুই এখন থেকে এখানেই থাকবি আমার সাথে। আমি তোকে কোথাও যেতে দেব না। মা গু। অদিতি বলল, তোর আব্বু আম্মু খুঁজবে না? হয়তো না গি। এত শিওর কি করে হচ্ছিস? আমার দায়ভার সব আমার শ্বশুর বাড়ির এখন। আম্মা বিদায়ের সময় এটাই বলেছে। এখন খুঁজতে আসবে কোনো মুখে? আর তোর জামাই? 2 দিনে বিছানা থেকে উঠুক আগে। এরপর দেখা যাবে। বালিকাবধূ পালার শখ কত তার। সামনে আসুক। তারে তো আমি দেখে নেব। সাজের কথা বলার ধরনে অদিতি না চাইতেও হেসে ফেল। রাতে সাজ অদিতির রুমে থাকল। চোখ দুটোতে এক ফোঁটা ঘুমও নেই। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বিগত 16টা ঘণ্টা। সকালে তারা এলো, দুপুরে বিয়ে, বিকেলে বিদায়, সন্ধ্যায় নতুন বাড়ি, আর রাতে বিয়েবাড়ি থেকে বউ পালাল। জীবনটা কত অদ্ভুত! কত অল্প সময়ে কি থেকে কি হয়ে যায়। সাজ বারান্দামুখী হয়ে দাঁড়াল। আকাশের দিকে হেলে আছে এক চাঁদ। কিছুক্ষণ আগে আজান হয়েছে। ভোর হতে যাচ্ছে। আকাশ পরিষ্কার হচ্ছে অল্পস্বল্প করে। সাজ এগিয়ে গেল সেদিকে। প্রতিটি কদমে যেন কিছু প্রহর পিছে চলে যেতে লাগল। বলা নেই কওয়া নেই। হুট করেই এভাবে বিয়ে হয়। তারপর আবার শ্বশুরবাড়িও নাকি পাঠিয়ে দেয়। এসব সাজের জানা ছিল না। মস্তিষ্কে আটছিল না। এর মধ্যে সে মার কাছে জানতে চাইল, সে কি সংসার জীবনটা মানিয়ে নেওয়ার মতো বড় আসলেই হয়েছে? কিভাবে পারবে? মা তাকে অনেক বুঝ দিল। আর সেই বুঝটাতে এক পর্যায়ে সে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরিও হয়ে গেল। বুকের ভেতর বুনতে লাগল কিছু নতুন ধরনের স্বপ্ন। একটা ঘর, একটা সংসার, একটা মানুষ, কিছু ভালোবাসা। আচ্ছা, মানুষটাকে সে দেখেনি এখনো। ভালোবাসতে পারবে তো? সবচেয়ে বিস্ময়কর সত্য এটাই, সে তার স্বামীকে দেখেনি। বিদায়ের সময়ও না, পুরোটা রাস্তায় একবারও না। লজ্জা, জড়তা, অস্বস্তি, অদ্ভুত সব অনুভূতির মিশেলে যেন কিছু অন্যরম। শ্বশুরবাড়িতে পা ফেলার ঘণ্টা খানেকের মধ্যেই সে জানতে পারল, তার সাথে স্ক্যাম হয়ে গেছে। স্বামী 21 বছরের বড়, তার বুবাচ্চা আছে। চমকে উঠেছিল সাজ, মুখটা গেছিল ফসকে। সংসারের গুষ্টির তুষ্টি, বুকের ভেতরটায় যত রঙের ফুল ফুটেছিল, একত্রে যেন তারা বিষক্রিয়া করতে লাগল। এমনটা তো সে ভাবেনি। এমনটা কেন হলো তার সাথে? আর কি চমক সামনে অপেক্ষায় আছে, এসব ভাবনার মধ্যেই বাসরে বসানো হলো তাকে। 20 মিনিট পর বর এলো। সাজের রুচিই ছিল না লোকটাকে দেখার। হাতের কাছে চাকু রেখেছিল। কাছে এলেই গলা বরাবর দাবিয়ে দেবে। সাইড বক্সে মেডিসিন বক্স পেয়েছে।
সেখান থেকে ঘুমের ওষুধ নিয়ে পানির গ্লাসে মিশিয়ে দিয়েছে। লোকটা খেয়ে নিক, খেয়ে মরে যাক। কিছুক্ষণ পর তার সদ্য বিয়ে করা বর ঠিক তার পাশে এসে পিঠ দেখিয়ে শুয়ে পড়ল। থম মেরে শ্বাস আটকে বসে রইল সাজ, তাকিয়ে রইল সাদা পাঞ্জাবির পিঠটার দিকে। তারপর কেটে গেল অগণিত প্রহর। সারা শব্দ পাওয়া গেল না কোনো। সাজ উঠে দাঁড়াল। সাইড বক্সের ড্রয়ারে কিছু নোটপ্যাডও পেয়েছিল। সাজ সেখান থেকে একটা কাগজ ছিঁড়ে ছোট্ট একটা চিঠি লিখল। আপনার মতো বিবাহিত কাকুর সাথে আমি সংসার করতে আগ্রহী নই। আমাকে খুঁজতে এলে নারী নির্যাতনের মামলা ঠুকে দেব ফর শিওর। বোঝা গেল? ফাইন। আল্লাহ যেন আপনাদের মতো পাগল ছাগলদের আক্কেল গান দেন। সানজিনা। আর তারপর কালো বোরকা পরে বাসর রাতের বারান্দা হয়ে বু পালাল। গতরাতে বিয়ে করা নতুন বউ এখনও বারান্দাতেই দাঁড়িয়ে। পার্থক্য কেবল এখানেই যে তখন ছিল টাঙ্গাইলে আর এখন সাভারে। ধরণীর বুকে এখন ভোর হতে যাচ্ছে। এতক্ষণে কি তার খোঁজ শুরু হয়েছে? কেউ কি টের পেয়েছে কিছু? আর তারপর কি হবে? এখানে তো বেশি দিন থাকবে না। আচ্ছা, কই থাকবে ভাবতে ভাবতে বন্ধ করে রাখা ফোনটা অল্প সময়ের জন্য অন করল। কিঞ্চিৎ সময়ের ব্যবধানে একটা আননোন নাম্বার থেকে টেক্সট এলো। কিছু সময়ের জন্য তবদা খেয়ে গেল সাজ। পরক্ষণে রাগে দুঃখে প্রায় চেঁচিয়ে উঠল। অদিতি দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাজ তাকাল। এই অদি, আমাকে দেখত উ। দেখলাম। আমাকে দেখে কি লাগে? শয়তানের ভাই উ। চোপ বেয়াদব। ভালো করে বল উ। ভালো? হুম। শয়তানের নানি লাগে। এইবার জেন্ডার ঠিক রাখলাম। এত শিক্ষা সংস্কৃতি আমার কাজে লাগানো ফরজ। ও সাজ কাদো কাদো হয়ে বলল, আমার শত্রুর শালি তুই, তোরে আমি দেখে নেবগু। আচ্ছা নিস। এবার বল কি হয়েছে? সাজ নিজের ফোনটা এগিয়ে দিল অদিতিকে। সে ফোন হাতে নিয়ে টেক্সটটা পড়ল। ওখানে লেখা, প্রিয়তমা স্ত্রীকে। এটুকু পরেই অদিতি বড় বড় চোখ করে সাজকে জিজ্ঞেস করল, প্রিয়তমা স্ত্রী? আমি উ। আচ্ছা ঘু। অদিতি আবারও পড়তে লাগল, প্রিয়তমা স্ত্রী। মাথার ঘিলুটা কোনো হাটে গিয়ে কয় টাকা দরে বিক্রি করে এসেছেন কাইন্ডলি বলবেন? ফেরত নিয়ে আসা লাগবে। আফটার অল বিয়ে করেছি, সংসারটাও করাই লাগবে। স্টুপিড মুরগি কোথাকার। ভ্যাবাচেকা খেয়ে তাকাল অদিতি। হতবিহ্বল আওয়াজ তার, একে? আমার 21 বছরের বড় বর মহাশয়। প্রিয়তমা স্ত্রী আমার। মাথার ঘিলুটা কোনো হাটে গিয়ে কয় টাকা দরে বিক্রি করে এসেছেন কাইন্ডলি বলবেন? ফেরত নিয়ে আসা লাগবে। আফটার অল বিয়ে করেছি, সংসারটাও করাই লাগবে। স্টুপিড মুরগি কোথাকার। ভ্যাবাচেকা খেয়ে তাকাল অদিতি। হতবিহ্বল আওয়াজ তার, একে? আমার 21 বছরের বড় বর মহাশয়। দুইজনে খপ করে বসে পড়ল বিছানায়। চোখ দুটোয় বিস্ময় ভাব কাটছে না। কিছু সময় নিস্তব্ধতার নামে কেটে গেলে প্রথম প্রশ্নটা অদিতিই করল, নাম্বার পেল কিভাবে? যাকে বিয়ে করেছে তার নাম্বারটা কিভাবে পেল? এটা একটু বেশিই বল টাইপের প্রশ্ন হয়ে গেল না? অদিতি ঠোঁট ওল্টাল, মাথা নাড়ল। হ্যাঁ। এখন কি করবি? জানি না ঘু। দুজনেই ভীষণ হতাশ। ভীষণ মানে মারাত্মক হতাশ। তাদের হতাশা কাটছে না। কি করবে ভেবেই পাচ্ছে না। এর মধ্যে নির্দিষ্ট ভদ্রলোকের নাম্বার থেকে দ্বিতীয় টেক্সটটা এলো। ফোনের ভাইব্রেশনে অদিতি চমকে উঠল। হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল ফ্লোরের উপর। চিৎকার করে উঠল, সাজ, শালি কি করলি? সাজ নিজের ফোনটা ওঠাল। কার্পেটের উপর পড়ার দরুন আহামরি কোনো ক্ষয়ক্ষতি ফোনের হয়নি। তবে ডিসপ্লেতে জ্বলজ্বল করতে থাকা টেক্সটটা পড়ে সাজ ফ্লোরের উপরই বসে পড়ল। এটা দেখার আগে ফোনের গ্লাসটা ভেঙে গেলেই ভালো হতো না? ডিসপ্লে চৌচির হয়ে যেত। আর না হয় তার কাজলকালো হরিণী চোখ দুটো কোনো এক বাঘ এসে গিলে খেয়ে ফেলত। দুটোর যে কোনো একটা হলেই তো পারত। তবে এখন এটা দেখা লাগত না। কি দেখা লাগত না? এই টেক্সটটা ছাড়া আর কি? সাহেবের দ্বিতীয় টেক্সটটা ঠিক এরকম ছিল, ফ্রিডম চাই। দিলাম। আগামী 1 বছর নিজের লাইফটাকে যেভাবে উপভোগ করার করে নাও। কেউ আটকাবে না। কোনো সমস্যায় পড়বে না। আর তারপর তোমার লাইফের উপর থেকে তোমার সম্পূর্ণ অধিকার কেড়ে নেওয়া হবে। তোমার একচ্ছত্র নিয়ন্ত্রণ আমার হবে। খুব প্রথমবার পরে চরম পর্যায়ের হতাশ হলেও দ্বিতীয়বার সে আবারও পড়ল। আর তারপর কোচকানো কপাল শিথিল হল। ঠোঁটের কোণে এসে আটল এক স্মিত হাসি। শেষোক্ত কথাগুলো খুব একটা আমলে আর নীল না সাজ। 1 বছর তো পেয়েছে। এই 1 বছরে ঠিকই কোনো না কোনো কিছু ম্যানেজ করে নেবে।
যেই বাড়ি থেকে একবার সে বেরিয়ে এসেছে সেই বাড়িতে সে দ্বিতীয়বার পা রাখবে না। রাখবে না, রাখবে না, রাখবে না। কখনো না। 2 দিন আগের সাজের থেকে বর্তমানের সাজ সম্পূর্ণ পৃথক দুই মানবী এখন। বাবা মা ভাইয়া ছাড়া যেই মেয়েটা দুগ্ধমও ফেলতে পারত না, 2 দিন ধরে তার সাথে তাদের কোনো যোগাযোগই নেই। 2 দিনের আগে অকারণেই সাজ মাকে আম্মা ভাল্লাগে না ঘি বলে ডাকত, ভাইয়ার পিছে পিছে ঘুরত। অথচ এখন সময় কতটা পাল্টেছে। আচ্ছা, তার ভাইয়া কি একটাবারও পারত না তাকে কল করতে? মা বাবা? তাকে কি একটুও মনে পড়ছে না কারো? দীর্ঘশ্বাসেরা বুকটাকে ভারী করে তুলছে। নিঃশ্বাস থেমে থেমে পড়ছে। আনমনা হয়ে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে রইল সে। পরনে অদিতির একটা 3 পিস। অদিতির বাড়ি আজ আনন্দোল্লাসে পরিপূর্ণ। ধাবির রেজাল্ট দিয়েছে আজ। ভালো একটা পজিশন নিয়ে সাজ আর অদিতি দুজনেই পাশ করেছে। আচ্ছা, সবকিছু ঠিক থাকলে সাজও নিশ্চয়ই অনেক খুশি থাকত। পুরো এলাকায় তার বাবা আর ভাই মিলে মিষ্টি বিলাত। অথচ কিছুই যেন হচ্ছে না। মনে শান্তি নেই। অদিতি পেছন থেকে এসে সাজের গায়ে গা লাগিয়ে দাঁড়াল। কাঁধে মাথা রেখে বলল, খুব মন খারাপ? না হু। তবে অল্প? হ্যাঁ। সেই একটুখানি বিষণ্ণতা অদিতির মনেও ছেয়ে গেল। তারপর আর তার কিচ্ছু ভালো লাগল না। নিশ্চুপ রইল কিছুক্ষণ। লক্ষ্য করা গেল অদিতিরও শ্বাসগুলো এখন দীর্ঘায়িত হয়েছে। সাজের দুঃখের পরিমাণ একটু কমেছে, তাতে ভাগ বসেছে অদিতির। দুঃখবিলাসের প্রথম শর্ত হল একাকিত্ব। যখনই একাকী মুহূর্তগুলোয় আরেকটা মানুষের আগমন ঘটে, পরিপূর্ণভাবে দুঃখকে বিলাস করা যায় না। সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় সুখ সঙ্গসুখ, সবচেয়ে বড় লোভ সঙ্গলোভ, সবচেয়ে বড় দোষ সঙ্গদোষ। সাজ চোখ বন্ধ করে মনে মনে কিছু বিড়বিড় করল। আর তারপর অদিতিকে বলল, জীবন উপভোগ করার জন্য সবচেয়ে বড় সুযোগ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আমার তো খুশি হওয়া উচিত। উৎফুল্ল হল অদিতি। হ্যাঁ, এটাই বোঝাতে চাইছিলাম। সরু চোখে তাকাল সাজ। বোঝাতে চেয়েছিলি? তুই তো একটা শব্দ করিসনি গে। তোর শোকে একটু নীরবতা পালন করতেছিলাম তো। তাই মনে মনে বলছি। তুই না শুনতে পেলে এটা তোর দোষ। তোর মন অপরিষ্কার। সাজের মনের আকাশটা আচমকা পরিষ্কার হতে লাগল। একাকিত্বে গুমড়ে থাকা সানজিনা আফরিন অদ্ভুতভাবে টের পেল সে মোটেও একা নয়। মাসখানেকের মধ্যেই তারা কাটাবনের এক ছোট্ট 2 রুমের ফ্ল্যাটে উঠল। এক রুমে মাস্টার্সের একজন আপু আছে, আর অন্য রুমটায় অদিতি আর সাজ। সাশ্রয় তো হল বটে, কিন্তু থাকা খাওয়া ও অন্যান্য খরচের জন্য টিউশনি খোঁজা লাগবে। এসব ভাবনার মাঝেই তার ফোনের মেসেজ টিউন বেজে উঠল। অদিতির বেডশিট গোছানো হাত থেমে গেল। টেবিলের সাইডে বেজে ওঠা সাজের ফোনের দিকে একবার তাকাল, তারপর পিছে ফিরে তাকাল সাজের দিকে। মেয়েটা ফ্লোরে চিত হয়ে শুয়ে আছে, তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। অদিতির তাকিয়ে থাকাটা সাজের ষষ্ঠ ইন্দ্রিয় টের পাওয়ার সাথে সাথে সে চোখ ঘুরিয়ে তাকাল। দুইজনের চোখাচোখি হল। চোখের ইশারায় অদিতি জিজ্ঞেস করল, সে শুয়ে শুয়েই ছোট্ট করে উপর নিচ মাথা নাড়ল সাজ। হ্যাঁ, সেই বর মহাশয়। শুরুর 2টা টেক্সট পেয়ে যখন ব্লক করে ফেলেছিল, পরদিনই আরেকটা নাম্বার থেকে কল আসে। সেই কলে থাকে বিরাট মাপের হুমকি। সেই হুমকিতে থাকে 6টা শব্দ। শব্দ 6টা হল, ব্লক করলে বাড়িতে এনে বেঁধে রাখব। তারপর আর সাজ সাহস পায়নি ব্লক করার। স্বভাবতই ভীতু ও পরনির্ভরশীল ধরনের মেয়ে সাজ। তার সাথে কি যে হচ্ছে এটাই তো বোঝা যাচ্ছে না। তার নাকি বিয়ে হয়ে গেছে। কি অদ্ভুত কথা! কি সত্য কথা! কি অনস্বীকার্য সত্য কথা! সত্য যতই অস্বীকার করা হোক না কেন, তা তো আর মিথ্যে হয়ে যায় না। সাজের অন্তরাত্মাও বোধ করি সে কথা মেনে নিয়েছে। আর তাই লোকটার বিশেষ পরোয়া করছে না, সেই সাথে বেপরোয়া ভঙ্গিমায় ব্লকও করতে পারছে না। এভাবেই চালিয়ে নীল তার বিবাহিত ব্যাচেলর লাইফের প্রথম 1.5 মাস। অদিতি ফোনটা তুলে সাজকে দিয়ে নিজের কাজে মনোযোগী হয়ে উঠল। অতিষ্ঠ ভঙ্গিমায় সাজ বলল, এইটা ফ্রিডম? এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে ফ্রিডম বলে বোঝা আমাকে। অদিতি কাঁধ উঁচিয়ে বলল, যারটা তারেই জিগাগু। ধুর! সাজ ফোন হাতে নীল। লোকটা তাকে রেগুলার টেক্সট দেয় না। মাঝে মধ্যে দেয়। সপ্তাহে 1টা অথবা 2টা। আর সেই 2-1টাতেও কিছু গোনা শব্দ থাকে মাত্র। আচ্ছা, লোকটার কি কথা বলতে কষ্ট হয়? নাকি ট্যাক্স বসানো আছে প্রতিটা শব্দে? হাঁপ ছাড়ল। হাঁপিত্তেশ ছাড়ল না। নোটিফিকেশন থেকে দেখে নীল টেক্সটটা,
আমার লিগ্যাল ওয়াইফ শুনুন, আপনার ছোট বড় সকল দায়িত্ব আমার উপর বর্তায়। নিজের হক বুঝে নিতে শিখুন আর তারপরই দেখতে পেল বিকাশ থেকে আসা টেক্সট। রিসিভড মানি ৩০,০০০ টাকা। সাজ তরিতে উঠে বসল। প্রচণ্ড চমকে গেলে মনটা তার বেখাপ্পা হয়ে যায়। মুখটা শত্রুতা ও শব্দগুলো বেইমানি করে বসে। সে রিপ্লাই করল, আমাকে টাকার গরম দেখাচ্ছেন অমুক্তমুখ। হোয়াটেভার সাহেব, আপনি টাকা না দিলে না খেয়ে মরে যাব আমি? এ বেটা, আমাকে সুগার বেবি পেয়েছেন? আমার মোটেও ড্যাডি ইস্যু নেই। আপনি এই টাকাগুলো আপনার বুবাচ্চার পিছে ঢালেন গিয়ে। জান তো। সাজ বুক ভরে শ্বাস ছাড়ল। তারপর আবার নিজের পাঠানো টেক্সটটা পড়ল। বেশি বেশি বলে ফেলেছে নাকি? না, ঠিকই আছে। এমন লোককে এসবই বলা উচিত। এরা এরকম কথারই জাত। ওপাশ থেকে কিছুক্ষণ পর রিপ্লাই এলো, নির্বোধ, আর কিছু না। কেবল এটুকুই। এরপর আরও ৫ মিনিট সাজ গোল গোল চোখে ফোনের দিকে তাকিয়ে রইল। নাম্বারটা সেভ করেছে কি মিস্টার ড্যাডিকু দিয়ে। কিছুটা মজার ছলেই করেছে অবশ্য। সে যাক। জনাবের মাপা কথায় অভ্যস্ত সাজ এটুকু বুঝতে পারল, ওপাশ থেকে আর কোনো টেক্সট এখন আসবে না। এরপর সাজ নিজেই লিখল, আপনার মনে হয় আমি এখান থেকে ১ পয়সাও খরচ করব? অলরেডি ১ টাকা করে ফেলেছ। ২ দফায় সেন্ড মানি করতে আমার ৫ টাকা করে চার্জ কেটেছে গি। আমার লিগ্যাল ওয়াইফ শুনুন, আপনার ছোট বড় সকল দায়িত্ব আমার উপর বর্তায়। নিজের হক বুঝে নিতে শিখুন গু। আপনার মনে হয় আমি এখান থেকে ১ পয়সাও খরচ করব? অলরেডি ১ টাকা করে ফেলেছ। ২ দফায় সেন্ড মানি করাতে আমার ৫ টাকা করে চার্জ কেটেছে কি। সাজের কথা বন্ধ হয়ে গেল। সে অযথা তর্ক চালিয়ে যাওয়ার প্রয়াসে পুনরায় লিখল, আমি ১০ টাকা এক্সট্রা ফেরত পাঠাব। ওয়েট, তাই নাকি? হ্যাঁ তাই। উই জনাবের আর রিপ্লাই এলো না। সাজ উঠে বসল। আর ঠিক তখন কোনো এক অদৃশ্য চড় এসে সজোরে তার গালে লাগল। রাজধানীতে টাকা নিশ্চয়ই গাছে ধরে? না হয় উড়ে উড়ে এসে পায়ের নিচে পড়ে যায়। এরকমটা হয় বলেই তো সে শক্ত গলায় বলতে পারল, টাকা ফেরত পাঠাবে। আহারে! সাজের শ্যামমুখখানি কেমন মলিন হয়ে উঠল। চোখ দুটো সরু ও ঠোঁট উল্টে বসে রইল। যেভাবেই হোক, যে করেই হোক, যার সাথেই হোক আর যে পরিস্থিতিতেই হোক না কেন, বিয়েটা হয়ে তো গেছেই। হিসেবমতো জনাবের টাকায় তার পূর্ণ অধিকার রয়েছে। আগামী ১ বছর অবধি থাকবে। আর নিজের হক আদায়ে আলস্য দেখানো মানে নির্বুদ্ধিতা। প্রকাশ্যে হোক কিংবা অস্বীকার্যেই হোক না কেন, সাজ যে ধীরে ধীরে এই সম্পর্কের জালে জড়িয়ে যেতে আগ্রহ দেখাচ্ছে, তা বোধ করি সে এখনও বুঝে উঠতে পারেনি। রুম গোছানো শেষে যখন রেস্ট নিচ্ছিল, দরজায় করাঘাতের শব্দে সচকিত হল তারা। অদিতি উঠে গিয়ে দরজা খুল। ওপাশে দাঁড়িয়ে আছে মিষ্টি হাসির পূর্বিকা। বয়সে ৫ বছরের সিনিয়র, অথচ স্বভাবে কি ভীষণ মিশুক। পূর্বিকা ওদের বলল, আমি রান্না করেছি, রাতে আমার এখানে খাবে তোমরা। আসো। সাজ মিহি হেসে আন্তরিকতার সাথে বলল, এসবের কি প্রয়োজন ছিল আপু? ছিল। বাচ্চা মানুষ তোমরা। বুঝবে না কি? সাজ আর অদিতি পূর্বিকার সাথেই বেরোল। ডাইনিং রুমটা বেশ পরিপাটিভাবে সাজানো। খাবার সময় পূর্বিকা বলল, তোমাদের ওই রুমটাতে আগে আমার ফ্রেন্ড থাকত। ওর বিয়ে হয়ে গেল কিছু মাস আগে। এখন তো আর আমার সাথে থাকতে পারবে না। একা ছিলাম খুব। দিন দিন ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম ভাড়া দেই। জুনিয়র ২-১ মেয়ে পেলে একটু সঙ্গ পেয়ে যেতাম আর কি। সেক্ষেত্রে তোমরা আমায় লোভী বলতে পারো। আই ওয়ন্ট মাইন্ড। সাজ সঙ্গে সঙ্গে বলল, না না আপু, তা কেন মনে করব? আপনি কিন্তু অনেক সুইট, তাই না? আমার বয়ফ্রেন্ডও তাই বলে। পূর্বিকা স্বাভাবিকভাবে এ কথা বলে গ্লাসে পানি ঢালতে লাগল। ক্রমান্বয়ে বিষম খেল সাজ ও অদিতি, কাশ যেন থামার নামই নেই। পূর্বিকা পানির গ্লাস এগিয়ে দিল। বাচ্চা মেয়ে দুটো লজ্জা পেয়েছে বোধহয়। তাদেরকে আরও একটু লজ্জা দিতে বলে উঠল, তোমাদের বয়ফ্রেন্ড আছে? অদিতি মানুষ হিসেবে ভালোমন্দের মিশেলে হলেও বন্ধু হিসেবে বড় চমৎকার কিসিমের। নিজে কোনো দিক দিয়ে পিছিয়ে রয়েছে, সেটা তাকে দুঃখবোধ করাবে না। তার বান্ধবী ছক্কা মেরে উল্টে ফেলে দিয়েছে, সে তাতেই খুশি, সে তাই বলে বেড়াবে। আর তাই সে উল্লাসে বলে উঠল, আপু, সাজ তো বিবাহ করে ফেলেছে। কি অবাক হল না পূর্বিকা? বিয়ে করে ফেলেছে, ভালো কাজ করেছে। আমাদেরও উচিত বিয়ে করে ফেলা। আমি আজই আমার বয়ফ্রেন্ডকে বলব আমি বিয়ে করতে চাই।
তুমিও তাই বলবে। অদিতি বড় বেজার হয়ে বলল, আমার তো বয়ফ্রেন্ডও নাই, আপু গু। কষ্ট পেও না। তুমিও না হয় আমার বয়ফ্রেন্ডকে বলোগ। না না আপু, আপনারটা বড় ভাই লাগে। ওনাকে কেমনে বলি? এর চেয়ে সাজের জামাইকে বলবো। ওর সাথে আমার একটা ভাগাভাগির সম্পর্ক আছে গি। ঠিক আছে। এটাও ভালোই হয় কে। আচ্ছা, ধরনের কি দ্বিধা হচ্ছে না? কিংবা যদি দুখণ্ডে ভাগ হয়ে যেত? সাজ তখন তার লজ্জাসহ সেখানে লুকিয়ে পড়ত। আপাতত তা করতে পারছে না বলে খাবারের টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। তার কাছে সে কাউকে দেখতে পারছে না, মানে কেউ তাকে দেখতে পাচ্ছে না। সুতরাং লজ্জাবোধ। তুমি একটু লজ্জা করো, একটু দূরে গিয়ে মরো। 15 মিনিটের খাওয়ায় 45 মিনিট ধরে লজ্জা পেতে সাজ আর না পেরে সেখান থেকে উঠে পড়ল। গাল দুটো ব্যথায় টানটান করছে। নজর হয়ে আছে বিক্ষিপ্ত। সাজ রুমে এসে প্রথম যেটা নোটিস করল সেটা হলো স্বামীর টেক্সট। তিনি লিখেছেন, ডিনার ডন। সাজ থেমে থেমে শ্বাস ফেল। লজ্জাশরম কাটাবনের এই 8ম তলার ফ্ল্যাটের দক্ষিণমুখী জানালা দিয়ে আত্মহত্যা করে মরল। আর তারপর সে রিপ্লাই দিল, মেলা টাকা দিয়েছেন সাহেব। খাওয়ার জন্যই তো। না খেয়ে পারি? খাচ্ছি আর গিলছি আর খাচ্ছি। সারারাতে খাওয়া থামাব না। দোয়া করবেন আমার জন্য। আমি যেন সকালেও আপনাকে রিপ্লাই দিতে পারি। খাচ্ছি। সারাদিনের যথেষ্ট ধকল গেছে তার। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে এলো। আর তারপর সব শান্তি, সব আধার। অথচ আধারিয়াকে লোকে নাকি দুঃখের সাথে তুলনা করে। কি অদ্ভুত দর্শন! তার ঘুম ভাঙল ভীষণ মধ্যরাতে। সে অভ্যস্ত হাতে ফোন খুঁজল। পাশে অদিতি ঘুমিয়ে রয়েছে সে সময় দেখল 4:38 বাজে। না 36 বাজে তো। আর তারপর দেখতে পেল তার টেক্সটের বিপরীতে জনাবের জবাব, তুমি খাও। পৃথিবী যতদিন টিকে আছে ততদিন খাবার আছে, তুমি নিশ্চিত থেকো। সাজ মনে মনে বিড়বিড় করল, শালার বিবাহিত ব্যাচেলর লাইফ আমার। আর তারপর আবার ঘুমিয়ে গেল। পরদিন সাজ আর অদিতি নীলক্ষেত এসেছে। বইয়ের জগতে প্রবেশ করেই অদিতি কই যে হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। বিশেষ খোঁজ যে সাজ নিয়েছে এমনটাও না। সাজ ঘুরে বেড়াচ্ছে আনমনে। হাতে বিশাল বড় এক ফর্দ। সেই ফর্দে সিরিয়ালি লেখা আছে প্রথম সেমিস্টারের প্রয়োজনীয় বইয়ের নাম। আপাতত এগুলোই কেনা লাগবে। বর মহাশয় থেকে প্রাপ্ত হক চেয়ের 5,000 টাকা সে উঠিয়ে নিয়েছে। আর প্রথম খরচটা গেছে সিএনজিতে বেশ বড়মাপের এক আছলা বাঁশ খেয়ে। কাটাবন থেকে নীলক্ষেত। ভাড়া চাইল 150 টাকা। অদিতি মুখ খোলার আগেই সাজ বলল, মামা 10 টাকা কম রাখেন। দয়ালু সেনজিমামা 10 টাকা কম রাখতে রাজি হয়ে গেলেন। বড় উচ্ছ্বাসে, বড় আনন্দে তারা সিএনজিতে চেপে বসল। তারপর সাজ ফোন বের করল। বইয়ের লিস্ট গোছাতে গোছাতে অদিতিকে বলল, শোনো, রাতে কি রান্না করে খাব নাকি বাইরে থেকে খেয়ে যাব? অদিতির যেন উত্তর আগে থেকেই ভেবে রাখা ছিল, 2 দিন ধরে তো বাইরেই খাচ্ছি। বাজারটা করা দরকার। ঠিক আছে। বই কেনা শেষে গ্রোসারি শপে যাব। আর এটুকু কথার মধ্যেই দয়াবান, নিষ্ঠাবান সেনজিমামা হাওয়াই জাহাজ থামিয়ে বলে উঠলেন, এসে গেছি। নামেন। 7 মিনিটেরও তো পথ না। ভাড়া এ তো পুরোই স্ক্যাম হয়ে গেল সাজের সাথে। অদিতি এক দফায় তর্কবিতর্ক করতে যাওয়ার মুড বানিয়ে মুখ খুলে ফেলেছিল প্রায়। সাজ ওকে থামিয়ে ভাড়া দিয়ে দিল। এ অবশ্য নতুন না। বিবাহে যেই স্ক্যামটা হয়েছে তার সাথে সে তুলনায় খুব বেশি চমকানোর মতোও কিছু না। অবশেষে সাজ মাথা নত করে ফেলে আর অতিষ্ঠ ভঙ্গিমায় একবার কাঁধ উঁচু করে। ছ্যাঃ লাইফ! ছ্যাঃ সেনজি ভাড়া! ছ্যাঃ বর! ছ্যাঃ 21! সাজ কাঙ্ক্ষিত বইটা পেতেই দোকানদারের দিকে এগিয়ে বলল, এটার দাম কত? দোকানদারের মাথাটাকে সাজের মাছির সাথে তুলনা করার স্বাদ জাগল। মাছির চোখ দুটো রাউন্ড শেইপের হয়। তারা প্রকৃতিকে প্যানোরামিক ভিউতে দেখতে পারে বলেই পিছে না ঘুরেই থাপ্পড় পড়ার আগেই উড়ে নাগালের বাইরে গিয়ে গান গাইতে সক্ষমতা রাখে। আর তাই হয়তো দোকানি একবার তাকিয়ে 1 সেকেন্ডও সময় না নিয়ে চোখ সরিয়ে অন্য কাস্টমারের দিকে মন দিল। বড় অবহেলার সাথে বলল, 450 টাকা কি? সাজ এবার আর বোকামি করবে না। সিএনজি ভাড়া 10 টাকা কম বলেছিল। এবার 50 টাকা কম বলবে। খুব করে বলতেই যাচ্ছিল, মুখটা খুল কেবল। আর তখনই তার পাশে দাঁড়ানো ভদ্রলোকটা বলে উঠল, এটা 220 টাকা। এর বেশি দিলে বোকা হবেন কি? সাজের নিঃশ্বাস গলার কাছে এসে আটকে গেল। হিপ